नमस्कार, जय श्री राम, भारत माता की जय। मैं अर्जुन अटल कासबा विधानसभा से मैं इलेक्शन ऑफिस से बोल रहा हूं। हमारे साथ में हमारे बीजेपी के कार्यकर्ता भाई हैं, सभी अपना छोटा सा इंट्रोडक्शन देंगे। भैया नमस्कार, भारत माता की जय। আমি সুধাংশু সরকার, আমি কসবা বিধানসভার 107 নম্বর ওয়ার্ডের একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। নমস্কার, সকলকে জানাই গৌরী অভিনন্দন। আমার নাম অমিত দাস, আমি দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং কসবা বিধানসভার বাসিন্দা। নমস্কার, আমি অর্জুন রায়, আমি কসবা মন্ডল 2 ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা। आप सभी को जानकर के आश्चर्य होगा कि आज है 9 अप्रैल। 9 अप्रैल यानी कि 9 तारीख एक ऐसा तारीख है जिस समय आर्टिकल में अभया का ऊपर में अत्याचार हुआ था। 9 तारीख के दिन ही उसका जन्म दिवस भी था। 9 तारीख के दिन ही उसका ऊपर में अत्याचार हुआ और 9 तारीख के दिन ही आज उनकी जो माता हैं, आज है सो वो नॉमिनेशन के लिए गई हैं। तो 9 तारीख को आज मैं सोचा कि एक है सो छोटा सा वीडियो करूं हमारे कासबा के सभी कार्यकर्ता भाई के साथ में। कासबा भी इस केस में अछूता नहीं है। कासबा में एक लॉ कॉलेज है, जिस लॉ कॉलेज में एक हमारी बहन के साथ अत्याचार हुआ था और इस अत्याचार का जब विरोध करने के लिए हमारे कार्यकर्ता, हमारे संदीप बनर्जी और उनके नेतृत्व में जितने भी हैं सो मतलब कि कार्यकर्ता बीजेपी के लोग जब है सो उतरे थे, तो उस समय टीएमसी पार्टी और टीएमसी पार्टी से जो मतलब प्रेरित होकर के जो कलकत्ता पुलिस है, वो कोलकाता पुलिस है सो बहुत ज़्यादा है सो विरोध करती है। तो ये जो मतलब कि रेपिस्ट, मर्डरर, किडनैपर्स, अत्याचारी, इन लोगों का जो समर्थक बन करके टीएमसी सरकार मतलब काम कर रही है, उसी विषय में आज हम लोग ऐसो चर्चा करेंगे। तो हमारे सुधांशु जी हैं जो कि मतलब कि जो भी कलकत्ता में प्रवासी उद्बासु लोग हैं, उनका है सो नेतृत्व करते हैं। ये हमारे अमित भाई हैं, कासबा पूरा दक्षिण कलकत्ता के है सो युवा मोर्चा में है। और ये अर्जुन जी है, ये है सो धर्म का आयाम में इनका एक भाग है, मेंबर है वो। तो আমি সুধাংশু দাকে জিজ্ঞেস করছি, সুধাংশু দা মানে কি ল কলেজে ঘটনাটা কি হয়েছিল আপনি একটু বলুন, জোর করে বলবেন একটু। নমস্কার। ল কলেজে যে ঘটনা হয়েছে, ল কলেজের এক ছাত্রীর উপরে তৃণমূলের অত্যাচার, তৃণমূলের যে সংগঠন ওই ল কলেজে ছিল, তারা নানান রকম প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে সেই ল কলেজে এক ছাত্রী তার উপরে নির্মম অত্যাচার করে। সেই অত্যাচারের শিকার হয়ে সে আইনের দ্বারস্থ হয়। দ্বারস্থ হওয়ার পর সেটা ফুটেজটা বেরিয়ে আসে যে ল কলেজে এই ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বর্তমানে যে প্রার্থী হয়েছে কসবা বিধানসভায় সন্দীপ ব্যানার্জি, সন্দীপ দার নেতৃত্বে ওখানে আমরা বিশাল সমাবেশ করি এবং আন্দোলন করি যে এই ধরনের নক্কারজনক ঘটনা কোনো কলেজে যাতে আর না হয়, আর এর প্রতিবাদও হয়। আমরা কসবা থানা ঘেরাও করি সন্দীপ দার নেতৃত্বে। সন্দীপ দা সব সময় আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে আমাদেরকে নিয়ে সমস্ত জায়গায় রোধ প্রতিরোধ করে এবং সমাজকে একটা বার্তা দেয় যে আমরা আছি আপনাদের সাথে। এবং সামনে যে ইলেকশন, সেই ইলেকশনে সন্দীপ দাকে আমরা চাইব বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে, এবং বিধানসভায় পাঠালে সন্দীপ দা কসবার মতন অঞ্চলে আরও যে দুষ্কৃতি কারুকার্য চলে, কার্যকলাপ চলে, সেগুলো বন্ধ করে দিতে পারবে। জয় হিন্দ, भारत माता की जय। हम लोग जब है सो ये साउथ कोलकाता एक साथ था, जादवपुर, टालीगंज सब एक साथ था। तो हम लोग सो जिला का युवा मोर्चा में थे, हम और अमित भाई। मैं आईटी देखता था, अमित भाई सो इंचार्ज में थे। तो अमित भाई कासबा असेंबली से ही हैं और इनके घर के आसपास में ही वो लॉ कॉलेज है। तो इनसे मैं पूरा विस्तृत जानकारी लूँगा कि लॉ कॉलेज में ये जो घटना घटा था, इसमें कौन लोग इन्वॉल्व थे और आज हम लोग है सो स्त्री सुरक्षा के लिए क्या क्या काम करने वाले हैं, स्त्री सुरक्षा को लेकर के हम लोग क्या क्या मतलब कि प्रेरणा लेकर के हम लोग है सो जमीन पे उतरे हैं। বাংলায় हाँ, আপনি বাংলাতে বলুন। हाँ, দেখুন, ল কলেজে যে ঘটনা ঘটেছে সেখানে একজন সহপাঠীকে তার সহপাঠীরা ধর্ষণ করেছে
বাংলায় মনে হয় এরকম ধরনের ঘটনা এর আগে কোনো হয়নি। আজকে বাংলার মেয়েরা কোথায় সুরক্ষিত আছে? একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি বাংলায় রাজত্ব করছেন, অথচ তার আমলে সবথেকে বেশি মহিলারা অসুরক্ষিত। আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমে, তার বেশ কিছুদিন পর প্রথমে তো এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আরও অন্যান্য 5টা ঘটনার মধ্যে। তারপরে যখন সেটা দেওয়া গেল না, বিজেপি নেতৃত্ব এবং যুব মোর্চা, বিভিন্ন বিজেপি মোর্চারা যখন আন্দোলনে নামলো, তখন শাসক দল ও পুলিশ ভয় পেয়ে দেখলো যে না, এটাকে চেপে রাখা যাবে না। তখন নাম উঠে আসলো এক তৃণমূলের ছাত্র নেতা, যার কোট অ্যান্ড কোট নাম নাকি ম্যাঙ্গো, মনোদীপ, এরকম তার আরও গ্যাং ব্যাং। তো এই ধরনের ঘটনার এটা কিন্তু প্রথমবার ওখানে ঘটেছে এমনটা নয়। আমরা জানতে পারি এই ধরনের কার্যকলাপ ওই কলেজে দীর্ঘদিন ধরে হতো, কেয়ারটেকারের রুমে হতো। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আজকে বাংলায় এই ধরনের ঘটনা কেন হবে? আর তার থেকেও আরও যেটা আমাদের মনকে আরও বেদনা দেয়, এই ধরনের ঘটনা ঘটার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, কখনো নির্যাতিতার পাশে দাঁড়ান না। তিনি অদ্ভুত উদাহরণ দেওয়া শুরু করেন। কখনো বলেন এটা সাজানো ঘটনা, কখনো বলেন মিথ্যে ঘটনা, কখনো বলেন এটা লাভ অ্যাফেয়ার ছিল। এই ধরনের উনি যখন কথা বলেন একজন রাজ্যের সুপ্রিমো হয়ে, এতে কি যারা দুষ্কৃতী, যারা দুশ্চরিত্র, যারা লম্পট, এই ধরনের তৃণমূলের ছাত্রনেতা হোক কি সাধারণ যারা মানুষ রয়েছে, এই যারা ক্রিমিনাল, তারা কি প্রশ্রয় পাচ্ছেন না? আজকে এটা বুঝতে হবে। এবং আপনারা দেখেছেন অভয়াদি তো বিচার পেলেনই না। তার মাকে পানিহাটিতে গতকাল এই তৃণমূলের লোকেরা হেনস্থা করলো, যেটা সারা মিডিয়া জুড়ে দেখালো। আজকে বলুন, এরা কি কোনো ঘটনা দিয়ে নিজেদেরকে শিক্ষা নিচ্ছে বা নিজেদেরকে একবারও কি বদলানোর চেষ্টা করছে? তাই আমরা মনে করি যখন তারা নিজেদেরকে বদলাতে পারছে না, আজকে মানুষের কাছে সেই সময় এসছে। আজকে মানুষ নিজের গণতন্ত্র অধিকার প্রয়োগ করে এদেরকে বদলে দিক এবং পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিস্থাপন করুক এবং বাংলাকে প্রকৃতপক্ষে সোনার বাংলা গড়ে তুলতে সাহায্য করুক, আর বাংলায় নারী সুরক্ষাকে পুনরায় प्रतिस्थापन। कल जो हुआ था, कल हमारे जो मतलब कि माता जी हैं, जो आर्जिकर में जो केस हुआ, जिस अभया के ऊपर में अत्याचार हुआ, जो अभया मतलब आज शारीरिक रूप से हमारे साथ में नहीं है, उनकी माता जी है सो भारतीय जनता पार्टी के साथ में जुड़ करके पानीहाटी से वो है सो विधानसभा का एक प्रार्थी के रूप में खड़ी हुई है। जब है सो कल वो प्रचार प्रसार में निकली थी, तो कुछ सीपीएम दल के लोग और टीएमसी तृणमूल के लोग दोनों ने मिल करके पूरा प्लानिंग के साथ में उनके ऊपर में अटैक किया। मतलब कि ये कितना निंदनीय है कि जिस पश्चिम बंगाल को हम एक सभ्य सोसाइटी के रूप में सोचते थे, उसी सभ्य सोसाइटी में एक लड़की के ऊपर में अत्याचार होता है, एक लड़की का मर्डर कर दिया जाता है रेप करके, और जब उसकी माता प्रतिवाद करने के लिए खड़ी होती है समाज में, उसके ऊपर में भी अटैक होता है। और मतलब कि सोचने वाली बात है कि इस बंगाल का जो वर्तमान मुख्यमंत्री है वो एक है सो मतलब खुद एक स्त्री है, लेकिन स्त्री होने के नाते भी स्त्री सुरक्षा आज के समय में पश्चिम बंगाल में एकदम खराब हो चुका है। हम लोग जानते हैं कि त्रेता युग में श्री राम जी का जन्म हुआ था और तारका का वध हुआ था। तो जो कल जो टीएमसी का एक जो तारका जो देखने में लगती भी है, और जिसने है सो हमारी माता के ऊपर में है सो अटैक किया था, वो उसका जो मतलब कि वध तो नहीं बोलूँगा, लेकिन उसको है सो जवाब देने के लिए हम लोगों को अपना लोकतांत्रिक तरीका अपनाना पड़ेगा। अब भारतीय जनता पार्टी से जुड़ करके, भारतीय जनता पार्टी को सपोर्ट करके देवदूत जो लोग प्रार्थी है, कैंडिडेट है, उसको जिताना पड़ेगा। मैं अर्जुन जी को पूछूंगा कि जो कासबा का जो वर्तमान सिचुएशन है, उसमें 2-4 पॉइंट आप बताइए कि क्या क्या सिचुएशन जो है खतरनाक है, लोग है सो मतलब किस चीज़ से प्रभावित ज़्यादा है। প্রথমত আমি বলতে চাই যে কসবা বিধানসভার মানুষের মধ্যে আতঙ্ক বেশি আছে। আতঙ্কটা কাজ করছে কারণ মানুষ ভয় পাচ্ছে যে আমি যদি প্রকাশ্যে কিছু বলি, প্রকাশ্যে কোনো বিবৃতি দিই, তাহলে আমার বাড়িটা সুরক্ষিত থাকবে না। আমার বাড়ির সন্তান, স্ত্রী সন্তান, আমার বয়স্ক মা বাবা, তাকে হেনস্থার মুখে সম্মুখীন হতে হবে। এটা একটা। দুই হচ্ছে মানুষের
যে পৌর পরিষেবাগুলো, পানীয় জলের একটা সমস্যা আছে। আমি যদি আমার বাড়ি থেকে, আমি একটা কথা আছে ইংলিশে যে দ্য চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমার বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে আমি একটা ভ্যাট দেখতে পাই, সেখানে নোংরা পড়ে থাকে, সেটাকে পরিষ্কার করার সেরকম কেউ লোক নেই। এটা আছে। তারপরে হচ্ছে নারী সুরক্ষা, রাত্রেবেলা মেয়েরা ভয় পায়। এটা আমরা আরজিকর কেসের সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে 8টার পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। এটা কোন আমরা বাংলায় চলে যাচ্ছি যে রাত্রিবেলা 8টার সময় মেয়েরা ঢুকে যাবে বাড়ির মধ্যে আর তারপরে তারা বেরোবে না? তো হোয়াট ইজ দিস? এখানে ল অ্যান্ড অর্ডার কন্ডিশনও কসবা খুব একটা ভালো নয়। আমরা কিছুদিন আগে কাকুলিয়ায় যে গুলি চলার যে ইনসিডেন্টটা, আমাদের যে একটা একেবারে লুম্পেন, প্রতিষ্ঠিত লুম্পেন সোনাপাপ্পু, সে বন্দুক দিয়ে গুলি চালিয়েছে, এরকম ঘটনা আকসার ঘটে চলেছে। এবং আমি নিজে পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে আমার মা বাবাকে শুনতে হয়েছে যে দাদা আপনার ছেলে বিজেপি করছে, বিজেপির কার্যকর্তা হয়েছে, আরএসএস করছে, একে একটুখানি করে দাও, এ প্রকাশ্যে কিছু বলবে না, সোশ্যাল মিডিয়াতে লিখতে গেলেও আমাকে চিন্তা ভাবনা করতে হয়। এই যে পরিবেশ, ভীতির পরিবেশ, এই ভীতির পরিবেশটাকে আমাদেরকে রোধ করতে হবে। এবং এই ভীতির পরিবেশ থেকে যদি কসবাকে আমরা যেটাতে একেবারে মুক্ত করতে চাই, ভয় মুক্ত করতে চাই, তাহলে আমি কসবাবাসীকে বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী সন্দীপ ব্যানার্জি মহাশয়কে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করুন। তাহলে দেখবেন আপনার বাড়ির মেয়েটাও সুরক্ষিত থাকবে, আপনার বাড়ির ছেলেটাও সুরক্ষিত থাকবে, এবং সেই ছেলেটাকে চাকরি করতে ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি এ সমস্ত জায়গায় যেতে হবে না, তাকে এখানেই কাজ করতে হবে। আমরা দেখেছি যে সল্টলেক সেক্টর 5 অব্দি সীমিত হয়ে রয়েছে, সেক্টর 6, সেক্টর 7 এরকম হচ্ছে না কেন? সেইগুলো যাতে হয়। নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1, 2 অব্দি আমাদের মধ্যে আমরা দেখে থাকি, কিন্তু 3, 4 কেন হচ্ছে না? সেই জিনিসগুলো এখানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই জিনিসগুলো হবে, যাতে আমাদের গানেই বলা হয়েছে যে ধন্যবাদ অর্জুন দা। আমরা বেসিক্যালি খালি কাসবা নিয়ে কথা বলবো আর কাসবা বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলবো। আর আমরা সবাই জানি কি যেখানে ডাবল ইঞ্জিন সরকার এসেছে ওখানে মানে কি পুরো প্রত্যেক রাজ্য, প্রত্যেক মন্ডল, প্রত্যেক কাসবা, প্রত্যেক জেলা খুবই ভালো ডেভেলপ হয়েছে। আপনারা যদি দেখেন কি ইউপি আর বিহার এরকম স্টেট যেখানে মানে কি ক্রিমিনাল এত বেশি সংখ্যাতে ছিল কি ক্রিমিনালরা মানে কি রাজ করতো আর মানুষরা মার খেত, কিন্তু এখন আমরা দেখছি কি বুলডোজার যে সরকার এসেছে সে মানে কি ক্রিমিনাল ভয় করে কি আমাকে কেউ পুলিশ এসে ধরে না নেয়, আর যদি ধরে নেয় তো এনকাউন্টার না করে নেয়, আর যদি কিছু হয়ে যায় তো এটলিস্ট এসো যোগীজি আমাকে রক্ষা করে, এরকম এসো ভাবনা চিন্তা ক্রিমিনাল মধ্যে থাকে। আর সেটার জন্যে বিহার আর স্পেশালি ইউপিতে মানে কি ক্রিমিনাল একদম পুরো শেষ হয়ে গেছে। এটা ছাড়া আমি তাকে জিজ্ঞেস করব কি যে বর্তমান সিচুয়েশন আছে কাসবার মধ্যে যেখানে পানি সমস্যাটা খুব আমি শুনতে পাই, আর আপনাদেরকে জেনে রাখা উচিত কি 2014 মধ্যে আমি কাসবা নবপল্লীতে থাকতাম বোসপুকুরের সামনে, ওই সময় সেম পানি ব্যবস্থা মানে কি অসুবিধা ছিল, সে অবস্থাটা মানে কি আজকে 2026 12 বছর হয়ে গেছে, সে সমস্যাটা এখনো আছে না দাদা? দেখুন, এই যে কসবায় পানীয় জলের সমস্যা এখনও রয়েছে, সত্যি এটা আমাদের ভাবতে বা বলতে আমাদের লজ্জিত হওয়া উচিত যে আজকে 2026-এ দাঁড়িয়ে আজকে যেখানে এত উন্নয়নের পাঁচালি পড়া হয়, সেখানে মানুষকে এই শহর, কলকাতা শহর, এইরকম জায়গায় আপনি যদি কসবা থানার সংলগ্ন একটু সকাল বা বিকেলের দিকে যান, আপনি দেখতে পাবেন সেখানে কেএমসি থেকে একটা গাড়ি পাঠানো হয় এবং লোকেরা লাইন দিয়ে পাইপ ধরে 1-2 বালতি করে বরাদ্দ রয়েছে একটা পরিবারে, তারা জল নেয়। প্রথম কথা হচ্ছে যে আজকে দীর্ঘ 15 বছর রাজত্ব শাসনকাল চালানোর পরেও পৌরসভা 15 বছর থেকেও বেশি তারা চালাচ্ছে তৃণমূল সরকার। তাহলে আজকে কেন মানুষের ঘরে তারা পানীয় জল পরিষেবা দিতে ব্যর্থ? আজকে এটা কি সত্যি কোনো মানে বাধ্যকতা যে তারা দিতে পারছে না, না তারা ইচ্ছা করে দিচ্ছে না, যাতে মানুষগুলোকে
তারা বিভিন্নভাবে এইভাবে নিজেদের হাতে রাখতে পারে, ভয় দেখাতে পারে যে দেখো আমাদের এগেনস্টে গেলে বা আমাদের সঙ্গে ছিল তোমরা এই যে জলটুকুনিও তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা পাবে না। আমার তো মনে হয় সেটাই প্রধান কারণ। না হলে কেন আজকে এরকম, যেখানে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আমরা আজকে 2026 বিশ্ব উন্নয়নের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে সারা বিশ্বব্যাপী উন্নয়ন হচ্ছে। আমাদের ভারতবর্ষ আজকে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির চরম শিকারে গেছে, সেটা ডিফেন্স থেকে শুরু করে অর্থনীতি, মোদিজির নেতৃত্বে। আজকে তাহলে পশ্চিমবঙ্গে কলকাতার, যদি পশ্চিমবাংলার রাজধানী বলা যায় কলকাতা, এবং কলকাতা প্রাণকেন্দ্রের মতো একটা জায়গায়, সেখানে এখনও বিভিন্ন ঘরে ঘরে মানুষের কাছে পানীয় জল পরিষেবা দিতে এই পৌরসভা, এই রাজ্য সরকার ব্যর্থ। এটা কসবার বিস্তীর্ণ জায়গায় রয়েছে। আমি একটা জায়গার উদাহরণ দিলাম, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে এরকম গাড়ি পাঠায় কেএমসি থেকে, এবং খুব খারাপ লাগে মানুষকে সব কাজকর্ম ছেড়ে দিয়ে, মানুষের এটা একটা নিত্য প্রয়োজনীয় ডিউটিতে দাঁড়িয়েছে যে কোন সময় গাড়ি আসবে, সেখানে তারা বালতি নিয়ে গিয়ে পানীয় জল সংগ্রহ করবে। আর কখনো কখনো আবার আসেও না, সেদিন দিয়ে তারা কীভাবে দিন কাটায় তারাই জানে আর ভগবান জানে। আমরা শুনেছি কি পাকিস্তান ভারতবর্ষ থেকে আলাদা, আমরা শুনেছি কি বাংলাদেশ ভারত থেকে আলাদা, একটা আছে পূর্ব দিকে, একটা আছে পশ্চিম দিকে। কিন্তু আপনারা জানেন কলকাতার মধ্যেও অনেক পাকিস্তান, অনেক বাংলাদেশ হয়ে গেছে। কাসবার মধ্যে একটা জায়গা আছে যার নাম আছে তোপসিয়া। তোপসিয়া আর আশেপাশে যে এরিয়াটা আছে পুরো পাকিস্তান রকম পুরো তবদিল হয়ে গেছে। যেখানে যদি আমরা রাস্তার মধ্যে যাই তো গরু কেটে ওখানে টাঙ্গা থাকে, আর গরু কেটে খালি টাঙ্গা না, ওখানে লোকজনকে বোঝানো হয় কি তোমরা মানে কি বেশি বললে এরকমই গরু রকম তোমাকেও কেটে এখানে টাং দেবো, এরকম সিচুয়েশন। কাসবার মধ্যে গন্দগি অনেক প্রচুর মাত্রাতে গন্দগি আছে, ডেভেলপমেন্ট বলে কিছু নেই। সুধাকে আমি জিজ্ঞেস করতে চাই কি আপনার যে কাসবা অ্যাসেম্বলি বিধানসভা, এই যে গন্দগি আছে, যেখানে পুকুর ভর্তি গন্দগি দিয়ে, রাস্তা ভর্তি গন্দগি দিয়ে, গরু মাংস কেটে এমনি ঝুলিয়ে দিয়েছে তপসিয়াতে, এরকম সিচুয়েশনটা কবে ঠিক হবে এটা একটু বলুন, একটু জোরে করে বলবেন। এই সিচুয়েশান ঠিক হবে যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে। বিজেপি সরকারের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় যখন সকল মানুষ এক হবে, তখন এই গন্দগি, এই নোংরা যা যা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো দূর হবে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই কসবাকে দেখে আরও উন্নতি হবে, সেইখানেও এই গন্দগি দূর হয়ে যাবে। এখানে যে ড্রেনেজ পরিষেবা, বিশেষ করে পঞ্চান্নগ্রাম, নস্করাট, খালপাড়, এদিকে হচ্ছে আপনার নেতাজি নগর, এই সমস্ত জায়গায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পঞ্চান্নগ্রামে তো গতবারে তো পুরো বন্যাই হয়ে গেল, 4-5 দিন জল ছিল। তো এই জল নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলেই বোঝা যায় যে কি অবস্থা চলছে কসবা এলাকায়। তো এই অবস্থা দূর করার জন্য ভারতীয় জনতা পার্টিকে একান্ত প্রয়োজন। আর বিশেষ করে যে বস্তি এলাকাগুলো আছে সেইখানে গিয়ে দেখা যায় যে মানুষের কত দুর্নীতি, কত দুরবস্থার মধ্যে দিয়ে আছে। তাদের থালা বাসন সমস্ত কিছু মানে দেখা যায় যে যখন তারা খেয়ে বাইরে রাখে, বৃষ্টি আসলে সেই থালা ভেসে যাচ্ছে, এত জল জমে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে থালা ভাসছে। তখন তারা থালাটাকে আনতে গিয়ে অনেক সময় বাচ্চারা ড্রেনের মধ্যেও পড়ে যাচ্ছে, গর্তের মধ্যেও পড়ে যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পর ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকারের যে অনুদান আছে, কেন্দ্রীয় সরকারের যে যোজনা আছে, সেই যোজনা নিয়ে এসে জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল ঘরে পৌঁছে দেওয়া, রাস্তাঘাট তৈরি করা, এই সমস্ত জায়গা থেকে বর্তমান যে পশ্চিমবঙ্গে সরকার চলছে, পশ্চিমবঙ্গবাসীর সাথে সাথে মানে কসবাবাসীকেও তারা দূরে রেখেছে কেন্দ্রীয় সরকারের যোজনার হাত থেকে। তাই সকলের কাছে অনুরোধ, এই যোজনাগুলো নিয়ে এসে এই সমস্ত গন্দগি এবং নোংরা এবং যে অপকর্ম চলছে সেগুলোকে নিবারণ করার জন্য আগামী 29 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী সন্দীপ ব্যানার্জি মহাশয়কে বিপুল ভোটে জয়ী করে আপনারা আপনাদের কাজ বুঝে নিন। আমি তাকে জিজ্ঞেস করছি, আপনি একটু সন্দীপ দা একটু পরিচয়টা দিয়ে দিন, কাসবায় অনেকজন দেখবে এই ভিডিওটা, আমরা তো বিশেষ করে জানি উনি মানে কীরকম লোক, আমি পরে বলবো, আপনি একটু বলে দেখুন। আমি সন্দীপ দাকে দেখছি একটু জোর। যেভাবে আমি সন্দীপ দাকে দেখেছি, দেখুন সন্দীপ দা আমাদের সকলের সাথে সাধারণ কার্যকর্তার মতন উনি
ব্যবহার রেখেছেন এবং আমরা একসঙ্গে অনেক আন্দোলন, অনেক দলের কার্যক্রম আমরা করেছি। আজকে দল ওনাকে প্রার্থী করেছে, আমরা অনেক খুশি। তার কারণ একটাই, যে আমরা দল আমাদের কাছে এই বার্তাও দিয়েছে যে যারা কর্মী, যারা একনিষ্ঠ কর্মী, তারা কিন্তু প্রার্থী হতে পারে এবং ভারতীয় জনতা পার্টি সেটা করে দেখায়। এর আগেও আপনারা দেখেছেন চন্দনা বাউরি দিদির নাম শুনেছেন, তিনি এমএলএ হয়েছিলেন। আজকে তাকে আগে কিন্তু সেভাবে কেউ চিনত না, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তার কার্য ক্ষমতার দ্বারা তাকে বেছে নিয়েছে এবং তাকে আজকে এই জায়গায় মানুষের সেবার জন্য সেই জায়গা করে দিয়েছে। ঠিক তেমনভাবেই সন্দীপদা আমাদের সকলের সাথেই কার্যক্রমে থাকেন, আমাদের কার্যকর্তাদের সাথে, এবং উনি আরএসএসে শাখায় নিয়মিত যান এবং আগে উনি ফুটবলও খেলতেন, এখনও শাখার মাঠে ওনাকে ফুটবল খেলতে মাঝে মধ্যে আমরা দেখি। এবং অ্যাকচুয়ালি সন্দীপদাকে আমরা প্রার্থী হিসাবে দেখছি বা ভাবছি, অ্যাকচুয়ালি আমরা সন্দীপদাকে যেভাবে দাদা, আমাদের সহকর্মী, আমাদের সিনিয়র কার্যকর্তা, সেইভাবেই আমরা দেখে এসেছি এবং এখন আমরা সেইভাবেই দেখছি। এবং আমরা তাই কসবার প্রতিটা বিজেপির কর্মীবৃন্দ বলুন, কার্যকর্তা বা নেতৃত্ব, প্রত্যেকেই সন্দীপদাকে জেতানোর জন্য তারা নিরলস পরিশ্রম করছে, দিনরাত তারা মাঠে ময়দানে নেমে কাজ করছে। কারণ কি, এই নির্বাচনে বিভিন্ন দিক থাকে, সবাই যে একটা দিকের মধ্যে তা না, প্রত্যেকটা কার্যকর্তা তারা বিভিন্ন দিকে রয়েছে, তারা নিজের রোল প্লে করছে বিভিন্ন দিকে থেকে, কিন্তু উদ্দেশ্য একটাই, কসবায় পদ্মফুল ফোটানো, কসবায় পদ্মফুলের মনোনীত প্রার্থী, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী সন্দীপ ব্যানার্জি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করা। অর্জুনদা, আপনি বলুন দাদার জন্য একটু। হ্যাঁ, দাদাকে আমি একেবারে 2013-14 থেকে দেখছি। 2013-14 থেকে আমরা ওই যেটা আমার পূর্ববর্তী বক্তা অমিত দা বললেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাঠে উনি যান, শাখায় যান, তো আমাদের পরিচয়টাও সেইখান থেকে। তো উনি আমাকে শুধুমাত্র নিজের কোনো কার্যকর্তা নয়, নিজের ভাই মতন দেখেন। একেবারে উনি মাঝে সাঝে যে কোনো কাউকেই যদি দেখেন তো উনি বলেন যে অর্জুন আমার হার্ট। তো এটা আমার কাছে একেবারে পরম প্রাপ্তি। আর উনি আমাকে প্রথম আমার অভিজ্ঞতা মনে পড়ে, নবান্ন অভিযানে গেছিলাম। আমি নবান্ন অভিযানে গিয়ে আমি বুঝতে পারছি না, হঠাৎ করে আমি শুনছি যে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে। আমি একটু ভয় পেয়ে গেছি। তখন সন্দীপদা আমাকে হাত ধরে ঠিক একটা সেফ জায়গায় নিয়ে গিয়ে বললে যে তুমি এখান থেকে মেট্রো স্টেশনে ডাইরেক্ট পৌঁছে যাও এবং মেট্রো করে তুমি তোমার বাড়ি চলে যাও। তারপরে আমি মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কাটছি, তখনই একেবারে দেবদূতের মতন সন্দীপদা উপস্থিত থেকে আমার টিকিটটা কেটে দিলেন যে তুমি যাবে, আমিও তুমি একসঙ্গে যাবো। তো এবার ঘটনাটা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা আছে। উনি আমাকে একেবারে নিজের ছোট ভাইয়ের মতন কখনো বাড়িতে ডেকেছেন, বাড়িতে নেমন্তন্ন মাঝে মধ্যেই করেন এবং আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আমি বলবো যে আমি নিজেই আমার ফেসবুকে একটা ভিডিও করেছিলাম যে ভালো লোকেরা নাকি নেতা হয় না। তো আমি একটা জিনিস দেখলাম যে ভারতীয় জনতা পার্টি কতটা ডাউন টু আর্থ মানুষদেরকে এই ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে। তার মধ্যে প্রকৃত উদাহরণ হচ্ছে সন্দীপদা আমাদের। তো এরকম মানুষের পাশে আপনারা থাকুন। আমি বলবো কসবার সমস্ত বাসিন্দারা, কেউ আপনারা ঠকবেন না। আপনারা দরকার পড়লে সন্দীপদার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অ্যাসিস্ট্যান্স, যে কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য সন্দীপদা আপনাদের সঙ্গে থাকবেন এবং মানুষের সঙ্গে ছিলেন, আগেও ইতিপূর্বেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো সেক্ষেত্রে আমার করজোরে আমি সবাইকে অনুরোধ করছি, আগামী ইলেকশনে আমাদের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী সন্দীপ ব্যানার্জি মহাশয়কে একটা সুযোগ দিন, অন্তত 5টা বছরের সুযোগটা দিন। 5টা বছর যদি আপনারা দেখেন যে আপনারা ডিসস্যাটিসফাইড হয়েছেন, পাল্টে দেবেন, অন্য কাউকে দেবেন, কোনো অসুবিধে নেই। তো এখানে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ভোটে আমরা একজনকে যদি ভালো নাও লাগতে পারে আমরা চেঞ্জ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই।
তো একবার অন্তত ওনাকে সুযোগ দিয়ে দেখুন, আপনাদেরই ঘরের ছেলে উনি। তো আমার এইটুকু জি থাকবে, আপনারা এরপরে 29 তারিখ আপনাদের সিদ্ধান্ত। নমস্কার। সুধাংশুদা কিছু বলবেন? সুধাংশুদা। সন্দীপ দা এমনই একজন ব্যক্তি, সবসময় উনি মানুষের সাথে এবং মানুষের পাশেই থাকেন এবং মানুষের কথাই উনি সবসময় চিন্তা করেন। এই যে আমাদের করোনা কাল গেল, বিভিন্ন সময় যে বিভিন্ন অসুবিধাগুলো গেল, সেই সময় উনি প্রত্যেকটা সময় আমাদেরকে নিয়ে চলতেন এবং বিভিন্ন মানুষের অসুবিধার সময় পাশে দাঁড়িয়েছেন, সাথে থেকেছেন, দিন নেই রাত নেই, সমস্ত সময় উনি সময় দিয়েছেন। উনি সবসময় জন্য বলতো সংগঠন মে দম হ্যায়, সংগঠন একত্রিত থাকলে, সংঘবদ্ধ থাকলে তবেই দম থাকবে এবং তবেই কাজ করতে পারা যাবে। আমরা ওনার সাথে বেশ 15-20 জন মিলে সবসময় থাকতাম, উনি আমাদেরকে নিয়ে কাজগুলো করতেন। আর সন্দীপ দা এমনই একজন ব্যক্তি, উনি একজন ভারতীয় জনতা পার্টির একজন বুথ প্রেসিডেন্ট, মানে বুথে উনি কাজ করেন। ভারতীয় জনতা পার্টি শুনতাম বিভিন্ন মিটিংয়ে গিয়ে বলতেন, অমিত শাহ নিজেই বলতেন যে বুথের লোকও এমপি হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রীও হতে পারে। তো তার জলজান্ত উদাহরণ সন্দীপ দা। আমরা সন্দীপ দাকে দিয়ে সেটা আমরা বুঝতে পারলাম যে বিজেপি যা বলে তাই করে। সেই জন্য আজকে সন্দীপ দা বুথ প্রেসিডেন্ট থেকে এমএলএ ভোটে দাঁড়িয়েছে। কসবা বিধানসভায় 70 জন ভোটে দাঁড়ানোর জন্য নমিনেশন জমা দিয়েছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু তার মধ্যে সন্দীপ দা একজন উঠে এসেছেন যে সে আমাদের পরিষেবা দেবে এবং আমাদের সাথে থাকবে। তাই প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ, এই সাধারণ ঘরের লোক, একদম নিম্নবিত্ত পরিবারের লোক, কিন্তু মানুষের জন্য সবসময় থাকেন, দলের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, রাজ্যের জন্য কাজ করেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সন্দীপ দাকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠান আর পশ্চিমবঙ্গ তথা কসবা এলাকার সার্বিক উন্নয়নের জন্য ওনাকে একবার চান্স দিন এবং ওনাকে একবার চান্স দেওয়ার পর পরবর্তী সময় আপনাদের আর আমাদের বলতে হবে না যে সন্দীপ দাকে আবার পুনরায় আপনারা নির্বাচিত করুন। আপনারাই ঠিক করে নেবেন যে সন্দীপ দাকে আবার আমরা ভোট দেবো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। अमित आप कुछ बोलेंगे एंडिंग? আমি এটাই বলবো যেটা আমার ভাতৃপ্রতিম অর্জুন বললেন, আমার দাদার মতো সুধাংশুদা বললেন, যে দেখুন এটাই আমাদের শেষ সুযোগ নিজের জন্মভূমি, নিজের পশ্চিমবঙ্গ বাঙালিদের যে মাদারল্যান্ড তাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ, নিজেদের কর্মসংস্থান, নিজের ঘরের মা বোনেদের ইজ্জত সুরক্ষা রাখার জন্য, চাকরি থেকে স্বাস্থ্য, প্রতিটা ক্ষেত্রে যদি আজকে আমরা নিজেদের এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ উপহার দিতে চাই, তাহলে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্দীপ দাকে বেছে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই 29 তারিখ সকলে মিলে সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ছাপ দিন, সব ভোট পদ্ম ফুলে, এই বলে মানুষ বাঁধুক জোট। এটাই আমরা চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, যে 4 তারিখ আমরা এই কসবার বুকে গেরুয়া আবির মেখে, গেরুয়া আবির খেলতে খেলতে আমাদের বিজয়ী প্রার্থী সন্দীপ দার সাথে আমরা এগিয়ে যাব এবং সন্দীপ দা বিধানসভায় যাবেন এবং বিধানসভায় গিয়ে কসবার মানুষের যে দৈনন্দিন দুঃখ কষ্টগুলো, যেটা বিগত 15 বছরেও এই সরকার সুরাহা দিতে পারেনি, আমাদের দৃঢ় বিশ্বাস ভারতীয় জনতা পার্টি এবং সঞ্জীব ব্যানার্জি তারা কসবার এই প্রতিনিয়ত যে দুর্দশাগুলো সেগুলোর প্রতি আলোকপাত করবে এবং সেগুলো সুস্থ একটা সলিউশন করবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানেই শেষ করছি, ফির পরে কিছু বার্তালাপ হবে, পডকাস্ট হবে। তো সর্বপ্রথম আমি বলে দিই কি সন্দীপ দাদা খুবই ভালো লোক, মানে কি আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি আমার এজ মানে বচপন থেকে মানুষকে পেচানতে জানি, আমি চিনতে পারি। তো আমি চিনেছি দাদাকে, ইনি খুব ভালো লোক। আর যত এমএলএ এর সঙ্গে আমি কাজ করেছি, প্রথম এমএলএ দেখলাম যিনি মানে কি
ট্রান্সপারেন্ট আছেন, খুবই ট্রান্সপারেন্ট। উনি নিজেই বলেন কি সবকা সাথ সবকা বিকাশ, এটাই আমার উদ্দেশ্য। আর উনি সবাইকে নিয়ে চলেন। তো সবাই কাসবাবাসী মানে কি সবাই কাসবা যত আমাদের बीजेपी कार्यकर्ता আছে সবাই मन धन तन से लग करके संदीप बनर्जी को वोट देंगे। पहले मतदान उसके बाद जलपान, यानी कि हम लोग ऐसे सुबह सुबह जा करके वोट देंगे। आप पहले हम लोग मतदान करेंगे, उसके बाद ही जलपान का संकल्प करेंगे। साथ ही साथ है सो जितना भी बूथ मतलब कि वृद्ध लोग हैं उनके घर में भी है सो जाएगा ईवीएम, तो उन लोगों को है सो पोलिंग बूथ में आने का जरूरत नहीं है। लेकिन रिक्वेस्ट करना है सुबह में जाकर के पोलिंग एजेंट को कि हमारे घर में वृद्ध लोग हैं, इनको जाकर के वोट दिलाइए। दूसरी बात है कि 4 बजे से पहले ही है सो आप लोग है सो अपना वोट पूर्ण तरीके से दे। आज जहाँ पर भी कुछ भी समस्या होती है तो इस बार मतलब अलग ही व्यवस्था है, सब कुछ अच्छे से होगा। इस बार जो सीआरपीएफ है काफ़ी टाइट है और प्रत्येक पोलिंग केंद्र के अंदर में सीआरपीएफ रहेगा इस बार, तो किसी तरीके का भय नहीं है। दूसरी बात है कि इस बार जो सीसीटीवी है वो सीसीटीवी लाइव वाचिंग होगा इलेक्शन कमीशन में। तो लाइव जब वाचिंग होगा तो जरा सा भी कुछ भी ऊपर नीचे होता है तो वहाँ से पुलिस फोर्स जो तुरंत एक्टिव हो जाएगी। और आप लोगों को जानकर के आश्चर्य होगा कि इस बार इलेक्शन होने से पहले हम लोग ऐसो पश्चिम बंगाल में उस चीज़ का अनुभव कर चुके हैं। ममता बनर्जी तृणमूल सरकार ये खुद ऐसो काफ़ी भय में है कि उनके पेड़ से जमीन हटने वाली है। तो सभी को मिलकर के भारतीय जनता पार्टी को वोट देंगे। मेरा और सभी भाइयों की तरफ से जय श्री राम। जय श्री राम। ধন্যবাদ।